হালকা হয়ে গেছে। আমি যতবার কৃষিকে মুঠো বন্ধ করতে গেছি ততবার অনেক অনেক দূরে সরে গেছে আমার থেকে। মানে কৃষিকে কন্ট্রোল আমি করতে পারবো না। কন্ট্রোল করতে গেলে কৃষিকে আরো আরো হারিয়ে ফেলবো আমি। জেদের বসে আর কোনো কাজ করা যাবে না। আমাকে মাথা ঠান্ডা করে এবার ভাবতে হবে, খেলাটা একটু অন্যভাবে খেলতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যালো, বাবারে বাবা, কি ধুলো! ঘরটার কি অবস্থা রে? এই ঘরটা যে পুরো একেবারে ঝুলে ধুলে ভরে তো আছে গো। হবে না, এই ঘরটাতে তো কেউ আসে না। অবশ্য এই বাড়ির সমস্ত বাতিল জিনিসপত্র এই ঘরটাতে রাখা হয়। এবার থেকে তুমিও এই ঘরটাতে থাকবে। আচ্ছা বেশ, সে আমি এই ঘরটাতে নিজের মাথা গোজার ঠাইটো করে নেবক্ষণ, সেটা নিয়ে আপনি ভাববেন লাই। আমার ভাবতে না বয়ে গেছে। নিহাত বড় বৌদি বলল যে ওকে ঘরটা দেখিয়ে দাও, তাই দেখিয়ে দিতে এসেছিলাম। এখন থেকে যা যা করা তুমি নিজেই করে নিও, বুঝেছো? মা, আমি তুমি এই ঘরটাতে আসতে গেলে কেন? এত ধুলোর মধ্যে তোমার যে কষ্ট তো হবে। কষ্ট তো তোরও হবে। আচ্ছা কনক, এক্ষুনি মেয়েটাকে এখানে নিয়ে এলি কেন? আগে তো ঘরটা লোকজনকে দিয়ে পরিষ্কার করাবি, তারপরও কাঁদতিস। হ্যাঁ কনক, মা কিন্তু কথাটা ঠিকই বলছে। এই ঘরটা এতদিন ধরে বন্ধ আছে, এখানে ইঁদুর আরশোলা চারিপাশে কি অবস্থা। এটা কি কোনো মানুষের থাকার মতো অবস্থা আছে এই ঘরটা? তুমি ওকে এখানে এনেছো ও থাকবে বলে? ছোট বৌদি, আমি কি করব? বড় বৌদি আমাকে যেটা হুকুম করেছে আমি সেটাই করেছি। এর বাইরে আমি কিছু করতেও পারবো না, বলতেও পারবো না। আরে বাবা, তোমার যদি মনে হয় তুমি যাও না, গিয়ে বড় বৌদিকে বলো না। ছি, বাড়ির বউকে এরকম একটা জায়গায় ঠাই দেওয়া! বড় বউ মাঝে কত বড় অন্যায় করছে না, পরে বুঝতে পারবে। মা, যে বিয়ে করে এনেছে সে ঠিক করবে যে তার বউ কোথায় থাকবে, কেমন ভাবে থাকবে, কিভাবে থাকবে। আমাদের অত মাথা কামিয়ে কি লাভ বলো তো? শোনো না, বলছি যে তোমরা আমায় নিয়ে চিন্তাটা করো লাইগো। আমার এখানটাতে থাকতে কোনো অসুবিধাটা হবে লাই। আমাদের গ্রামের বাড়ি, সেটা তো পুরো একেবারে মাটির বাড়ি গো। সেখানে আরো কত ধুলোটো জমে। আমার না ধুলোতে থাকার অভ্যেসটা আছে গো। তুমি চুপ করো কনক। দিদিভাই তোকে এই ঘরে থাকতে বলেছে? ঠিক আছে, ঠিক আছে, ওই ঘরেই থাকবে। কিন্তু তার আগে বাড়ির কোনো একটা কাজের লোককে ডাকো, ডেকে ঘরটা একটু পরিষ্কার করাও, একটু মানুষের থাকার মতো একটা করো, তারপর নাও থাকবে। ঠিক আছে? ঠিক বলেছো ছোট বৌদি, তোমার যদি ওর প্রতি এত দরদ থাকে তুমি যাও, তুমি কাজের লোক ডেকে ঘরটা পরিষ্কার করো। আমি পারবো না, আমার কাছে কোনো সময় নেই। আর এই যে সব দিয়ে গেলাম, তোমার যদি কিছু করার থাকে বড় মা তোমাকে নিজেকেই করে নিতে বলেছে, বুঝলে মেয়ে? বাড়ির কাজের লোকেদের তোমার কাজ করা মানা আছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কার জায়গাটা ঠিক কোথায়। আচ্ছা, তোর এত মাথা ব্যথা কিসের বলতো? মানে যার প্রবলেম তুই তাকে। আরে অদ্ভুত কথা বলছিস, আমরা কি এই বাড়ির কেউ নই? আমাদের কোনো ডিউটি নেই। তোদের মধ্যে আবার কি নিয়ে ঝামেলা শুরু হলো বলতো? তুই বল। দেখ দা ভাই, একটা জিনিস দেখ, আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। তোদের এই বিয়েটা টোটালটাই একটা অ্যাক্সিডেন্ট, কেউ মানছে না। আরে এইসব নিয়ে আমারও তোকে কিচ্ছু বলার নেই। বাট এই পুরো বিষয়টা নিয়ে তুইও যেরকম পাজেল, ফ্রাস্ট্রেটেড রয়েছিস, টায়ার্ড আছিস, সেরকম তো ওই মেয়েটার ক্ষেত্রেও সেম। ও তো তোকে জোর করে বিয়ে করেনি। ভাই, তুই আমাকে ঠিক কি বলতে যাচ্ছিস বলতো? আমি ঠিক বুঝতে পারছি। আমি তোকে জাস্ট এটুকুই বলছি যে মেয়েটাকে তো একটা ঘরে রাখা যেত বল। আমাদের বাড়িতে এত গেস্ট রুম রয়েছে, আর সেখানে ও স্টোর রুমে থাকবে।
তুই এক কাজ কর, বুঝতে পারলি? তুই নিজে গিয়ে বড় মামিকে বল যে ওর ওখানে থাকতে অসুবিধা হচ্ছে। যা গিয়ে বল। না, আমি বলতে পারবো না, বা দাভাই তো বলতে পারে যে মা তোর কথা কখনোই ফেলে না। মেয়েরা স্টোর রুমে আছে? হ্যাঁ রে দাদা ভাই, বড় মামি তোকে স্টোর রুমেই থাকতে বলেছে। তো দাভাই, ওখানে কত ঝুল ধুলো পড়ে থাকে, বাড়ির সমস্ত বাতিল আবর্জনা ওখানে ফেলা হয়, সেখানে গিয়ে মেয়েটা ওই স্টোর রুমে থাকবে? আরে বাবা, আর যাই হোক, একটা মানুষ হিসেবে তো মেয়েটাকে মানা উচিত। মা হঠাৎ করে ওকে স্টোর রুমে রাখতে গেল কেন? আচ্ছা ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি একবার কথা বলবো। কিন্তু ওই মেয়েটা তো কথা বলতে পারে নাকি? ওকে বলার কোনো মুখ নেই নাকি? আমাকে বলতে হবে সবকিছু? মানে তুইও তো দেখছি আজব কথা বলছিস। ও নিজে বলবেটা কি করে? দাঁড়া, তো একটা মেসেজ এসেছে আমার, আমি এটা দেখে তোদের সাথে কথা বলছি। দাভাই, আমার আর তোকে কিচ্ছু বলার নেই, তুই একটা কাজ কর, খালি মনে করে জেম্মাকে কিন্তু ওই স্টোর রুমের কথাটা বলবি। আসলাম আমি এখন। টাটা টাটা টাটা, বাই বাই। রুক্মিণী ঝড়, ওর এত শরীর খারাপ, আমাকে জানায়নি কেন? আমি জানি রুক্মিণী প্রচন্ড ক্ষেপে আছে আমার উপর। ওকে যেমন করে হোক আমাকে শান্ত করতেই হবে। ওকে বোঝাতে হবে যে এই বিয়েটা কিন্তু কোনো বিয়ে নয়। কিন্তু সমস্যা একটাই, ওকে বোঝানোর মতন তো একটা সিচুয়েশনও দরকার। সেই সিচুয়েশনটা না এলে আমি কি করে বোঝাবো? কেউ বুঝবে না আমার কথা। ওকে ওকে শান্ত করতে হবে, কিন্তু কি কি করে যে আমি ওকে শান্ত করে, আমি ঠিক বুঝতে পারছি না। কি করলে যে ও আমার কথাগুলো বুঝবে? চাইনিজ, রুক্মিণীর ফেভারিট ডিশ হচ্ছে চাইনিজ। আচ্ছা, আমি যদি কোনো ভালো দোকান থেকে ওর কোনো একটা ফেভারিট চাইনিজ ফুড অর্ডার করে দিই, নাকি না চকলেট বা টেডি, ওফ কি দিই যে আমি মেয়েটা রাখবো, আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটা কাজ করি, আগে আমি রুক্মিণীর কাছে যাই। মেয়েটা জ্বরের মধ্যে একা হয়ে আছে, আগের ছোটে হয়তো ডাক্তারও দেখায়নি, আগে আমার যাওয়া উচিত ওর কাছে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, একদিন নিজের হাতে তোকে রাধা অষ্টমীর ভোগ খাইয়েছিলাম, রাধা ভেবে আমি তোকে সেবা করেছিলাম, আজ তোকে এই জায়গায় থাকতে দিতে হচ্ছে। জানি না রাধা মাধব আমার এই পাপ ক্ষমা করবেন কিনা। না না গো ঠাম্মি, তুমি এরকম ভাবে কেঁদো লাই। শোনো না, আমি আমি সত্যি কথাটা বলছি, আমার এখানটাতে থাকতে কোনো কষ্টটা হবে লাই। ও ঠাম্মি, বলছি যে তোমরা এক কাজ করো বটে, তোমরা এখন যাও দেখি নিজের ঘরটাতে যাও, আর তোমরা দেখো না কিছুক্ষণের মধ্যে সে আমি এই ন্যাতা বালতিটা দিয়ে এই পুরো ঘরটা পুরো পরিষ্কার করে দেবো।